আজ আমরা ক্লাস 10-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের নভেম্বর মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে। তোমরা টাস্কটি হাতের কাছে রাখো। দেখো, 1 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, মানে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একদম এতে দেখো যেটি দেওয়া আছে, এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে এটা পেয়ে যাবে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x ইকুয়াল টু 0। তার মানে এটাকে এভাবে লেখা যায় যে এক্স কিউ মাইনাস 4x ইকুয়াল টু 0। দেখো, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, যেহেতু এক্সের পাওয়ারে 3 আছে। আবার দেখো, এটাকেও তুমি যদি ভাঙো তাহলে পাবে x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। দেখো, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সের সর্বোচ্চ পাওয়ার 4 আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি দেখতে পাবো যে x² মাইনাস এক্স ইকুয়াল টু 0। তার মানে হয়ে যাচ্ছে x² মাইনাস 2x ইকুয়াল টু 0। দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সি এর অপশানটি, এই অপশানটি কিন্তু রাইট হবে। আচ্ছা, 2 নম্বরে যে কোশ্চেনটা আছে লক্ষ্য করে দেখো, 2x মাইনাস 2 আর x+3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি কী কী হবে। তাহলে এই দুটোর গুণফল 0। তার মানে তোমরা কি করতে পারো যে 2x মাইনাস 2 সমান 0 অথবা x+3 সমান 0। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে যাবে x সমান 1 আর এখান থেকে পেয়ে যাবে x সমান -3। তাহলে দুটি বীজ হচ্ছে 1 এবং -3। তার মানে এখানে লক্ষ্য করবে সি এর যে অপশানটি আছে, এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে লক্ষ্য করে দেখো যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, তোমরা পড়ো 3 নম্বর কোশ্চেনটি দেখো। দেখো কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে, দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 1/4 হবে না সমান হবে, এটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা জানি দুটো ক্ষেত্র, লক্ষ্য করো এখানে দুটো ক্ষেত্র আছে। আমি দুটো ক্ষেত্রকে একটা কেস 1 দিয়ে দিচ্ছি আর একটাকে দিয়ে দিচ্ছি কেস 2। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আমি যদি সুদটাকে I1 ধরি এবং পরবর্তী ক্ষেত্রে সুদটাকে আমি I2 ধরছি। ঠিক আছে, তো এই যে অল্প স্বল্প যে লেখাগুলো তোমরা নিজের মতো করে লিখবে, আমি ক্যালকুলেশনটুকু দেখাচ্ছি। প্রথম ক্ষেত্রে যে সুদের সূত্র কি, সরল সুদের ফর্মুলা হচ্ছে P/100। তো পি দেখো 50 টাকা বলা আছে, আর মানে 10% বলা আছে, টি মানে 2 বছর বলা আছে, ডিভাইডেড বাই 100। তো লক্ষ্য করো 10 10-এ হচ্ছে 100, আবার 10 5-এ হচ্ছে 50, 5 2 হচ্ছে 10। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদটা চলে আসছে 10 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে I2 মানে আবার সে P/100। পি মানে লক্ষ্য করো এখানে কিন্তু 100 টাকার কথা বলা আছে, আর মানে হচ্ছে 10%, আর টি মানে হচ্ছে 1 বছর, ডিভাইডেড বাই কিন্তু 100। লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু 10 টাকাই আসছে। ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে I1 ইকুয়াল টু I2, অর্থাৎ দু ক্ষেত্রে সুদ সমান হয়ে যাবে, অর্থাৎ ডি এর যে অপশানটি আছে, ডি এর অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে। 4 নম্বর দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এ হচ্ছে একটি পি কিউ আর এ হচ্ছে একটি আর এস। দুটি দৈর্ঘ্য কিন্তু সমান, পি কিউ আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের, এই যে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ও বিন্দু থেকে পিকিউ যায় দূরত্ব, পিকিউ যায় দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে আর এস যায় দৈর্ঘ্য, দৈর্ঘ্য নয় দূরত্ব, এই দূরত্ব কত হবে। ঠিক আছে, তো আমরা জানি যে একটি বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে কিন্তু সমদূরবর্তী হয়। ঠিক আছে, এটা তোমরা জানো। আচ্ছা, তাহলে দেখো যেহেতু পি কিউ এখানে তুমি লিখতে পারো, যেহেতু পি কিউ ইকুয়াল টু আর এস, ঠিক আছে, পি কিউ ইকুয়াল টু আর এস, অতএব আমরা বলতে পারবো যে কেন্দ্র থেকে তাদের দূরত্ব কিন্তু সমান হবে। যেহেতু পি কিউ জায়ের দূরত্ব 8 সেন্টিমিটার কেন্দ্র থেকে, অতএব আর এস জায়েরও দূরত্ব হয়ে যাবে 8 সেন্টিমিটার।
ঠিক আছে, তার মানে এখানে তোমাদের যে অপশানটি আসবে সেটা হচ্ছে এ এর অপশান। ঠিক আছে। আচ্ছা চলো এরপর আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি আছে 5 নম্বরটা দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, মানে একটা বহিস্থ বিন্দু পি নেওয়া হয়েছে, পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এইভাবে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, ও কিউ সমান হচ্ছে 9 সেন্টিমিটার। ও কিউ আমরা জানি এটা সবসময় স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে কি হয়, লম্ব হয়। এটা দেওয়া আছে তোমার 9 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো পিও ইকুয়াল টু 15 সেমি, এটা পিও এটা দেওয়া আছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পি কিউর দৈর্ঘ্য কত? এই যে পি কিউ, এই পি কিউর দৈর্ঘ্যটা কত হবে? তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, কারণ এটার জন্য 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এভাবে বলা যায় যে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তুমি পি কিউ স্কোয়ারটা যদি বের করে নাও, ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, ওপি মানে দেখো 15 তার স্কোয়ার, মাইনাস ও কিউ, ও কিউ মানে হচ্ছে 9 এর স্কোয়ার। তার মানে পি কিউ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ঠিক আছে, এই এটা যেটা হবে এত সেন্টিমিটার। কিন্তু দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের করার দরকার নেই, যেহেতু উত্তরটা তোমাদের মানে অপশানটা তোমাদের এইভাবেই আছে। তাহলে বি এর যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, চলো 6 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখে নিই 6 নম্বরে কী বলতে চেয়েছে। দেখি 6 নম্বর লক্ষ্য করো যে দুটি নিরেট গোলক, তাই না, দুটি নিরেট গোলক, এই একটা গোলক আর একটা গোলক হচ্ছে, দেখো আর একটা গোলক আছে। তো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 25:16। তাহলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে? তো আমি ধরে নিলাম যে এই যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা ধরেছি ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ ধরে দিচ্ছি আমরা স্মল আর। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা লিখে নেবে যে প্রথম যে নিরেট গোলক তার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর একক, যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই এককই লিখবে, এবং দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে ছোট আর মানে স্মল আর এত একক। তাহলে এর বক্রতলের ফর্মুলা কি, পাই আর 4 পাই, ঠিক আছে, আর স্কোয়ার। একটা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এটার বক্ষতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই স্মল আর তার স্কোয়ার। এটা সমান তোমাদের কিন্তু দেওয়া আছে 25/16, তাই না? দেখো লক্ষ্য করে যে বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 25:16। তাহলে এখান থেকে দেখো 4/4 কেটে তুমি এটা এভাবে করতে পারো, আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 25/16। তার মানে তুমি আর বাই আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 25/16 তার বর্গমূল মানে 5/4। ঠিক আছে, কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে তাদের আয়তনের অনুপাত। তাহলে এর আয়তন কত হয়ে যাবে? এর আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউ, আর এর আয়তন হয়ে যাবে 4/3 পাই স্মল আর তার হোল কিউ, তাই না? দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আর কিউ বাই আর কিউ, তার মানে আর বাই আর তার হোল কিউ। আর বাই আর মান দেখো 5/4 তুমি দেখতে পাচ্ছ, তাহলে 5/4 তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে তার হোল কিউ ইকুয়াল টু 125/64। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো 125:64। ঠিক আছে, 125/64, তাই না? আচ্ছা দেখে নাও। আচ্ছা এখানে তুমি লক্ষ্য করবে যে ডি এর যে অপশানটি আছে এই ডি এর অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 7 নম্বরে যে কোশ্চেনটি আছে 7 নম্বরের কোশ্চেনটিতে যাব, দেখি কি বলতে চেয়েছে। দেখো 7 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এই ধরো একটি বৃত্ত, এই একটি বৃত্ত আর একটি বৃত্ত হচ্ছে
এটা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে। আচ্ছা, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। তাহলে এই দেখো, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। ঠিক আছে, এইভাবে তোমরা ছবিটা আঁকবে। এবি হচ্ছে তোমার একটি সাধারণ স্পর্শক। হুম, এ হচ্ছে এ বিন্দু আর এ হচ্ছে বি বিন্দু। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এ সি বি এই কোণটি তোমাকে বের করতে হবে। এ সি বি, হুম, এ সি বি এটা তোমাকে বের করতে হবে, এই কোণটা। ঠিক আছে, তো আমরা জানি যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে সি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই যে বিন্দুটা, এই বিন্দুটা যদি আমরা টি নাম দিয়ে দিই, তাহলে এই টি বিন্দুটা হচ্ছে এই বৃত্তটার একটি বহিস্থ বিন্দু, এবং এই বহিস্থ বিন্দু থেকে দেখা একটা টি এ একটা টি সি দুটো স্পর্শক। এবং আমরা জানি যে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তার দৈর্ঘ্যে সমান হয়। তাহলে এখানে অবশ্যই তুমি বলতে পারবে যে এ টি ইকুয়াল টু কিন্তু সিটি। তার মানে দেখো, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই যে কোণ আর এই যে কোণ, এই দুটো কোণ কিন্তু সমান হয়ে যাবে। ধরো এই কোণটা হচ্ছে এক্স, তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স। একই রকম ভাবে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের টিটা আবার হচ্ছে একটা বহিস্থ বিন্দু, তাহলে তুমি বলতেই পারো যে টি বি ইকুয়াল টু কিন্তু টিসি। অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, একটা টিবি একটা টিসি, তারা দৈর্ঘ্যে সমান হয়, তোমরা এটা জানো। তাহলে একই রকমভাবে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ কিন্তু সমান হবে। যদি এটা ওয়াই হয় তাহলে এটা হবে ওয়াই। ঠিক আছে, এখন এ বি সি এই যে ত্রিভুজটা আছে, তুমি এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো। এই যে এ বি সি, এই ত্রিভুজে দেখো তিনটা কোণ, একটা হচ্ছে এক্স, একটা এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই। এই তিনটা কোণের যোগফল কত হয়ে যাবে? যেহেতু ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারবো যে তিনটা কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে লক্ষ্য করো যে দুটো আছে এক্স আর দুটো আছে ওয়াই, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দুই দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের এ সি বি এই কোণটির মান বের করতে বলেছিল। লক্ষ্য করো, এ সি বি, তো এ সি মানে তো এক্স প্লাস ওয়াই, এই দুটো কোণের যোগফল। তাহলে এ সি বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই করে দেখতে পাচ্ছি আমি কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে ডি এর যে অপশানটি আছে, এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 8 নম্বরের যে কোশ্চেনটি আছে, 8 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো, 8 নম্বরে আছে একটি নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলক। ঠিক আছে, এই দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই। ঠিক আছে, 147 পাই, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এবার ব্যাসার্ধ কত হবে? ধরে নিলাম যে ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের, যেহেতু নিরেট, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 3πr²। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে কি করে 3πr² আসছে? কারণ অর্ধেকটা, তার বাইরে বাইরেটার মোট ক্ষেত্রফল কত? 4πr² হয় একটি পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে পার্শ্বতলটার ক্ষেত্রফল আর কি। তাহলে তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধেকটার পেয়ে যাবো 2πr²। আর এই যে মুখটা আছে, যেহেতু তোমার নিরেট, তাহলে আরেকটা πr², মানে একটা বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 2πr² আর πr² মিলেছে 3πr² ইকুয়াল টু হচ্ছে 147 পাই, এটা দেওয়াই আছে, তাই না? তাহলে দেখো, r² ইকুয়াল টু 3 দ্বারা ভাগ করে দাও, 3×4=12, 3×9=27। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা আর ইকুয়াল টু চলে আসছে 7। ঠিক আছে, তার মানে এই যে অর্ধগোলকটি, এই অর্ধগোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে সি এর যে অপশানটি আছে, এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, আচ্ছা এই হলো তোমাদের 1 নম্বরের 8খানা কোশ্চেন, 1 নম্বর করে। ঠিক আছে, এরপর তোমাদের 2 নম্বরে দেখবে কিছু সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলসের কিছু কোশ্চেন দেওয়া আছে। এখানেও কিন্তু 8খানা কোশ্চেন আছে, প্রত্যেকটির মার্কস হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্ন। একদম 1 নম্বরে দেখো, লক্ষ্য করো কি বলতে চেয়েছে। একটি ঘনকের, ঘনক তো তোমরা জানো, হুম, এই যে ঘনক,
এই ঘনক, এই যে ঘনক, এই ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তো ধরো প্রথমে এক্স একক করে ছিল, ঠিক আছে, প্রত্যেকটা ধার এক্স একক করে ছিল, তাহলে আয়তন কত? তাহলে আয়তন হচ্ছে এক্সএস কিউ ঘন একক, ঠিক আছে, যেহেতু কোনো একক বলা নেই আমি একক ধরেই করছি। এখন লক্ষ্য করো যে প্রত্যেকটা ধারকে কি বলা হচ্ছে? অর্ধেক করা হয়েছে, তার মানে এক্সটা হয়ে গেছে এখন x/2। এখন x/2 যদি হয় তাহলে আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে এখানে তুমি লিখবে পরিবর্তিত পরিবর্তিত আয়তন, ঠিক আছে, পরিবর্তিত আয়তন সমান কত? x/2 এর হোল কিউ। আগে যখন বাহুটা x ছিল তখন x এর হোল কিউ হয়েছিল, এখন x/2 এর হোল কিউ হয়ে যাবে, তার মানে x^3/8 এত ঘন সেমি কিন্তু পরিবর্তনের পরে এতটা আয়তন হচ্ছে। এখন দেখো এই যে আয়তনটার কি পরিবর্তন হয়েছে? আগে ছিল x^3, এখন হয়েছে x^3/8, অর্থাৎ আগের যে আয়তন সে আগের আয়তনের 8/1 ভাগ, ঠিক আছে। তার মানে দেখো এখানে বলাই ছিল যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, তো ঠিকই তো 1/8 অংশ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা কিন্তু ট্রু হবে, তাই তো? আচ্ছা, 2 নম্বরে দেখো যে কোশ্চেনটি দিয়েছে a/2 = b/3 = c/4, তাহলে a অনুপাত b অনুপাত c এটা সমান কত হবে? ঠিক আছে, এটা সমান ওরা বলে দিয়েছে যে 4:3:2 হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে a অনুপাত b অনুপাত c সমান হয়ে যাবে 2:3:4, 2:3:4, কিন্তু দেওয়া আছে 4:3:2, তার মানে কি এটা অবশ্যই মিথ্যা হবে, অর্থাৎ ফলস। চলো 3 নম্বরে যে কোশ্চেনটি আছে, 3 নম্বরের কোশ্চেনটি দেখি। দেখো আসল পি টাকা, ঠিক আছে, আসল হচ্ছে কত? পি টাকা, এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে r%। তাহলে দ্বিতীয় বছরের মূলধন সমান বলা আছে যে PR/100 এটা হবে। তো লক্ষ্য করো যে পি টাকার r% হারে 1 বছরের সুদ কত হবে? সুদ হয়ে যাবে পি গুণিত আর গুণিত টি, মানে 1/100, এটা হচ্ছে সুদ, ঠিক আছে। তো তোমরা জানো যে চক্রবৃদ্ধির হিসাবের সময় আসলের সঙ্গে সুদটা পরবর্তী বছরের যখন আমরা আসল করব তখন এই দুটোতে যোগ করে যেটা হবে সেটা আসল হিসাবে কাজ করবে, অর্থাৎ আসল ছিল পি, আর পরবর্তী ক্ষেত্রে তোমার মানে 1 বছরে সুদটা আমি পেয়েছি PR/100, তাহলে আসল এবং সুদ মিলে যতটা হচ্ছে এটাই হচ্ছে নেক্সট ইয়ারের আসল, ঠিক আছে, মানে দ্বিতীয় বছরের মূলধন। তাহলে কত? P+PR/100, এটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন, ঠিক আছে, কিন্তু বলা আছে দ্বিতীয় বছরের মূলধন PR/100, এটা ঠিক নয়, এটা ঠিক, তার মানে এটা হয়ে যাচ্ছে ফলস, ঠিক আছে। আচ্ছা চলো 4 নম্বরে যে কোশ্চেনটি আছে, 4 নম্বরের কোশ্চেনটিতে যাব। খুব সুন্দর দেখো, এটি 4 নম্বরের কোশ্চেন বলা আছে, একটা ছবি দেওয়া আছে, ছবিটার দিকে তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। দেখো এখানে কেন্দ্র ও, এ, এইভাবে তোমার একটা কোণ করা আছে, এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে বি, আর এইভাবে একটি কোণ তৈরি করা আছে, এইটার নাম দেওয়া হয়েছে কিউ। তাহলে AQB, ঠিক আছে, এই যে AQB, এই যে কোণটা, এই কোণটা বলছে যে সবসময় মানে সর্বদা সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। তো তোমরা এক কাজ করো, এই AQ রেখাংশটাকে একটু বাড়িয়ে দাও যাতে করে পরিধিতে একটা বিন্দু তোমার পাওয়া যায়। ধরো পরিধিতে বিন্দুটা হচ্ছে টি। এখন এটার সঙ্গে আমি যদি বিটাকে যুক্ত করে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে তোমার কি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? সমকোণ হয়। এখন লক্ষ্য করো একটা ত্রিভুজ দেখো, বি বি টি কিউ, এই যে ত্রিভুজটা BTQ, এই ত্রিভুজে দেখো TQ বাহুটাকে বর্ধিত করার ফলে তোমার এই কোণটি তৈরি হয়েছে। তো এই কোণটি সমান কত তুমি বলতে পারো? এই কোণ এবং এই কোণের যোগফলের সঙ্গে সমান। আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের
কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, যে বহিস্থ কোণটি তৈরি হয় এই কোণটির মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমি এটাকে এক্স ধরছি, ঠিক আছে, আর এটা তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, বুঝতেই পারছো। তাহলে এই যে এ কিউ বি এই কোণটা সমান কত? 90 আর এক্স এর সঙ্গে যোগ করে যেটা হবে সেই কোণটির সঙ্গে সমান, ঠিক আছে। এখন যেহেতু এ কিউ বি এটা দেখো 90 থেকে বেশি, কারণ এক্স যোগ করা আছে, তার মানে অবশ্যই এই কোণটা হচ্ছে 90-এর চেয়ে বেশি। তার মানে আমরা জানি যে 90-এর চেয়ে বেশি কোণকে কি কোণ বলা হয়? স্থূল কোণ বলা হয়। কিন্তু এখানে বলা আছে এ কিউ বিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সত্য নয়, মিথ্যা, ফলস, ঠিক আছে। আচ্ছা, চলো এরপর আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি আছে 5 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখো এবিসি একটি ত্রিভুজ, এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এ বি সি, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে ডি এমন একটি বিন্দু যাতে করে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। তাহলে এখানে বলা আছে ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ সি এ ডি, মানে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের সদৃশ্য হয়। তো সদৃশ্য হতে গেলে সদৃশ্য কোণই হতে হয়, সদৃশ্য কোণই হতে গেলে মিনিমাম দুখানা কোণ তোমাকে প্রথমে সমান দেখাতে হয়। কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, একটি করে কোণ সমান আছে, কিন্তু আর কোনো কোণ সমান বলা নেই, ঠিক আছে। তাহলে এই এ বি ডি আর সি এ ডি এই দুটি ত্রিভুজ কিন্তু সদৃশ্য কোণই নয়, তাহলে তারা পরস্পর সদৃশ্য হতে পারে না। তার মানে এটাও হয়ে যাবে তোমার ফলস, ঠিক আছে। বেশ, 6 নম্বরে যে কোশ্চেনটি আছে 6 নম্বর কোশ্চেনটিতে চলো। দেখো শুভেন্দু, ঠিক আছে, শুভেন্দু আর নৌসাদ, শুভেন্দু আর নৌসাদ এ হচ্ছে দুই বন্ধু, ঠিক আছে। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 আর 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত? তাদের মূলধনের অনুপাত হচ্ছে, এগুলো কিন্তু লিখবে লেখাগুলো, যে শুভেন্দু এবং নৌসাদের মূলধনের অনুপাত 1500 × 1000, তার মানে এটা হয়ে যাচ্ছে 15:10, তার মানে হয়ে যাচ্ছে 5 × 3 = 15, 5 × 2 = 10, 3:2। এখন আমরা জানি যে এই যে মূলধনের অনুপাত, এই অনুপাতে কিন্তু লভ্যাংশ ভাগ হয়, অর্থাৎ তারা যে ব্যবসাটা শুরু করেছে, যদি ব্যবসায় লাভ হয় তাহলে সেই লাভ লভ্যাংশ অর্থাৎ লাভটা 3:2 অনুপাতে ভাগ হবে, যদি ক্ষতি হয় তাও কিন্তু 3:2 অনুপাতেই দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে বছরে আমাদের 75 টাকা, ঠিক আছে, তাদের 75 টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে। তাহলে এই ক্ষতির শুভেন্দুকে কতটা পরিমাণ দিতে হবে? শুভেন্দু কত পরিমাণ দিতে হবে? শুভেন্দু কত পরিমাণ দিতে হবে? দেখো অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল হচ্ছে 3 + 2 = 5। তার মানে শুভেন্দুকে ওই যে ক্ষতি, সেই ক্ষতির 3/5 অংশ, এই যে 3/5 অংশ কিন্তু তাকে দিতে হবে। তাহলে 75 টাকা যদি ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে 75 × 3/5 দেখিনি কত আসছে? 5 15 কত? 75, 15 3 45। তাহলে 75 টাকার মধ্যে 45 টাকা কিন্তু শুভেন্দুকে দিতে হবে, কিন্তু এখানে বলা আছে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 30 টাকা, কিন্তু আমরা দেখছি শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা, তার মানে এটাও কিন্তু ফলস, ঠিক আছে। আচ্ছা, চলো এরপর আমরা 7 নম্বরে যে কোশ্চেনটি আছে 7 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখো কি বলতে চেয়েছে। একটি এরকম ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার নাম দেওয়া আছে পি কিউ আর, পি কিউ আর, আর বলাই আছে যে এস টি এটা হচ্ছে কিউ আর এর সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। তাহলে কি পি কিউ বাই পিএস, পি কিউ বাই পিএস ইকুয়াল টু পি আর বাই পিটি, এটা কি হবে? এটা বলেছে যে পি কিউ বাই পিএস ইকুয়াল টু পি আর বাই পিটি হবে। তো আমরা কি জানি যে
একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এটা থ্যালেসের উপাদ্য। তাহলে যেহেতু এসটির সঙ্গে তোমার কিউআরটা সমান্তরাল, হ্যাঁ এটা বলাই আছে, এসটির সঙ্গে যেহেতু কিউআরটা সমান্তরাল, তাহলে তুমি বলতে পারবে যে পি এস বাই এস কিউ ইকুয়াল টু পি টি বাই টি আর, তাই না? তো লক্ষ্য করো, এটা আমরা এরকমও বলে দিতে পারি যে এস কিউ বাই পি এস ইকুয়াল টু টি আর বাই পি টি। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষে আমরা এক করে যোগ করে দিচ্ছি। তাহলে এস কিউ বাই পি এস প্লাস এক ইকুয়াল টু টি আর বাই পি টি প্লাস এক। ঠিক আছে, তাহলে এটা দেখো যোগ নিলে কত হবে, এস কিউ প্লাস পি এস বাই পি এস ইকুয়াল টু টি আর প্লাস পিটি বাই পিটি। তাহলে এস কিউ আর পি এস যোগ করলে দেখো পাচ্ছ পি কিউ। তাহলে পি কিউ বাই পি এস ইকুয়াল টু টি আর পিটি যোগ করলে পেয়ে যাচ্ছ তুমি পি আর। তাহলে পি আর বাই পিটি। দেখো এটাই কিন্তু আমাদের বলা ছিল হবে, এখন দেখা যাচ্ছে এটাই হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই এটা হয়ে যাবে সত্য। ঠিক আছে, আচ্ছা এর পরের যে কোশ্চেনটি আছে দেখো 8 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, 8 নম্বরে দেখো শঙ্কু। ঠিক আছে, একটা শঙ্কুর প্রশ্ন আছে, শঙ্কুর প্রশ্ন দিয়েছে। লক্ষ্য করো, শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে আমরা জানি তির্যক উচ্চতা বলে, এটাকে উচ্চতা বলা হয়, এটা ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা ব্যাসার্ধ আমি আর ধরে দিচ্ছি। এখানে বলা আছে শঙ্কুর তির্যক উচ্চতাটি হচ্ছে উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতাটা যদি এইচ হয়, তির্যক উচ্চতা হচ্ছে 2h। ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি হয়। তাহলে শঙ্কুর ব্যাসার্ধটি হবে উচ্চতার √3 গুণ, এরকম দেওয়া আছে। তো আমরা কি জানি, এখান থেকে বলতে পারবো যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4h², অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে দেখো এখান থেকে তুমি পাচ্ছ আর স্কোয়ার ইকুয়াল টু 4h² মাইনাস h² ইকুয়াল টু 3h²। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3 গুণিত এইচ, অর্থাৎ আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু এইচ মানে হচ্ছে কি উচ্চতা গুণিত √3। ঠিক আছে, এটাই কিন্তু বলা ছিল, দেখবে তোমরা যে ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা গুণিত √3, তার মানে এটা কিন্তু হয়ে যাবে ট্রু। ঠিক আছে, আচ্ছা এই গেল তোমাদের ট্রু ফলসের 8খানা কোশ্চেন। এরপর 3 নম্বরে দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন আছে, এসে শর্ট অ্যান্সার টাইপ। এখানে তোমার 2 নম্বর করে 7খানা কোশ্চেন আছে। ঠিক আছে, মানে তোমরা করে ফেললে কত, 8 গুণিত 8 প্লাস 8 মানে 16, 1 নম্বরে 16খানা কোশ্চেন, আর এখানে তুমি 7 দুগুণে 14, 2 নম্বর করে 7টি। তাহলে এখানে তুমি 14 নম্বর করলে তোমার হয়ে যাচ্ছে 30 নম্বর। ঠিক আছে, তো দেখো একদম 1 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের, এই যে একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আমি এটাকে এইচ উচ্চতাটাকে ব্যাসার্ধটাকে আর ধরছি, তাহলে এর আয়তন মানে দেখো পাই আর স্কোয়ার এইচ, তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মানের সমান। বক্রতলের ক্ষেত্রফলকে আমরা কত জানি, 2 পাই আর এইচ। তাহলে এটাকে যদি আমরা সমান করি, আমরা যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলটাকে সমান করছি, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এইচ তো কেটেই যাচ্ছে, আচ্ছা আর একটা কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2। ঠিক আছে, তার মানে ওয়ার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 2 একক লিখবে, যেহেতু কোনো কিছু বলা নেই। ঠিক আছে, বেশ 2 নম্বরে দেখো বলা আছে যে প্রমাণ করো 7 মাইনাস √2 আর 7 প্লাস √2 এটা হচ্ছে পরস্পর অনুবন্ধী, অর্থাৎ 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হচ্ছে 7 প্লাস √2। তো অনুবন্ধী করণীর সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে এই দুটো করণীকে যোগ করে যদি মূলত সংখ্যা হয় এবং গুণ করে যদি মূলত সংখ্যা হয়, তখন আমরা বলবো যে এর অনুবন্ধী করণী হচ্ছে এটা। তাহলে এখন দেখো প্রথমে যোগ করে আমরা দেখছি 7 মাইনাস √2 আর 7 প্লাস √2, দেখো √2টা কেটে পড়ে আসছে 14। দেখো এটা কি সংখ্যা, অবশ্যই মূলত সংখ্যা। ঠিক আছে, অবশ্যই হচ্ছে মূলত সংখ্যা। আর যদি আমরা দুটোকে গুণ করে দিই, 7 মাইনাস √2 ইন্টু 7 প্লাস √2, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে 7 7 49 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত,
47, এই 47 সমানও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে দেখো এই দুটোর যোগফলও মূলদ সংখ্যা, গুণফলও মূলদ সংখ্যা, অতএব আমরা বলতেই পারি যে 7 মাইনাস রুট টু এর অনুবন্ধীকরণ হচ্ছে 7 প্লাস রুট টু। ঠিক আছে, বেশ, 2 নম্বরটি আমাদের হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরে যে কোশ্চেনটি আছে, 3 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো 3 নম্বরে কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এর আয়তন বলা আছে 100 পাই এত ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো ব্যাসার্ধটা আমি আর ধরে দিচ্ছি, ঠিক আছে। তাহলে শঙ্কুটির আয়তন কত হয়ে যাবে? 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এটা ইকুয়াল টু 100 পাই। ঠিক আছে, এখান থেকে তুমি ব্যাসার্ধের মানটি কিন্তু পেয়ে যাবে। ব্যাসার্ধটা বের করতে বলা আছে। তাহলে লক্ষ্য করো, 3 4 হচ্ছে 12, আবার 4 25 হচ্ছে 100, পাইটা কেটে যাচ্ছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে নেবে। আচ্ছা, 4 নম্বরে চলো। 4 নম্বরে দেখি কী বলা আছে। এক্স ভেরিজেস ওয়াই জেড আর ওয়াই ভেরিজেস জেড এক্স। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে প্রমাণ করো যে জেড একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান k1 ওয়াই জেড আর ওয়াই সমান আমরা লিখতে পারি k2 জেড এক্স। তোমরা অবশ্যই লিখবে k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখন এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত পেয়ে যাবে? এক্স গুণিত ওয়াই, লেফট আর লেফট মানে বাঁ সাইড গুণ করলাম, আর ডান সাইড গুণ করলে পেয়ে যাবে k1 k2 এক্স ওয়াই ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, লক্ষ্য করে এক্স ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে k1 k2 ইন্টু জেড স্কোয়ার সমান 1, তার মানে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু 1 বাই k1 ইন্টু k2। তাহলে জেড সমান হয়ে যাচ্ছে রুট ওভার 1 বাই k1 ইন্টু k2। যেহেতু k1 এবং k2 অশূন্য ভেদ ধ্রুবক ছিল, তাহলে দেখো এই জিনিসটা হয়ে যাবে অশূন্য ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক মানে ধ্রুবক লেখো। ঠিক আছে, এখানে বলা আছে যে অশূন্য ধ্রুবক, কোনো অসুবিধা নেই। যেহেতু k1 k2 ধ্রুবক ছিল, অতএব 1 বাই k1 k2 তার রুটটা হয়ে যাবে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে যেটা প্রমাণ করতে বলেছিল যে জেড প্রমাণ করে, জেডটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তোমার জেড ইকুয়াল টু অশূন্য ধ্রুবক তুমি কিন্তু প্রমাণ করতে পারলে। ঠিক আছে, এরপর চলো 5 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া আছে। দেখো, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 এই অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, 2/5 অংশ কিন্তু। তো দেখা যাচ্ছে যে এক মাসে 29,260 টাকা আয় হয়েছে। তাহলে এর 2/5 অংশটা আমরা দেখে নিই কত আসছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু আমার ক্যালকুলেটারের সাহায্য নিচ্ছি, তোমাদের ভিডিওটা আমার ছোট হয়ে যাবে। আচ্ছা, 29,260 গুণিত 2 ভাজিত 5, 11,704 টাকা। ঠিক আছে, 11,704 টাকা। এখন দেখতে পাচ্ছি আমরা কিভাবে ভাগ হবে, 3:2:2। তাহলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল তোমরা লিখবে তার নিচে 3 যুক্ত 2 যুক্ত 2 ইকুয়াল টু 2 আর 2 4 আর 3 7। তাহলে এ কত পাবে? তাহলে এ পাবে 11,704 গুণিত 3/7, এত ভাগ, তাই না? আর বি পাবে কত? 11,704 গুণিত 2/7। আচ্ছা, তাহলে দেখি নি এটা একটু কত আসছে, গুণিত 3 ভাজিত, আচ্ছা, 11,704 গুণিত 3 ভাজিত 7। ঠিক আছে, 5,016। তাহলে এ পেয়ে যাচ্ছে 5,016 টাকা। আর বি কত পাবে? বি পাবে 11,704 গুণিত 2 ভাজিত 7, 3,344 টাকা। ঠিক আছে,
3344 টাকা। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে, ঠিক আছে। তাহলে এ এর আয় বি এর থেকে কত বেশি হবে? 5016 মাইনাস 3344, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছ দেখো, 1672, ঠিক আছে। তাহলে 1672 টাকা বেশি পাবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা চলো পরের যে কোশ্চেনটি আছে 6 নম্বরে দেখি আমরা। 6 নম্বরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এ হচ্ছে তোমার একটি লম্ববৃত্তাকার চোঙ আর একটি লম্ববৃত্তাকার শঙ্কু, বুঝছেন। কি বলা আছে যে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4। তাহলে এটা ধরে দিলাম আমরা 3x আর এর ব্যাসার্ধ ধরে দিচ্ছি আমি 4x, ঠিক আছে। আয়তনের অনুপাত দেওয়া আছে 9 অনুপাত, মানে এর আয়তন কত? তাহলে দেখো এর আমি উচ্চতা ধরছি h1 আর এর উচ্চতা ধরছি আমি h2, এগুলো কিন্তু তোমরা লিখবে। এবং পরবর্তী ক্ষেত্রে এটাই প্রশ্ন করা হয়েছে যে চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাতটি কত হবে, ঠিক আছে। তাহলে আমরা এর উচ্চতা দেখো h1 ধরেছি, এর উচ্চতা ধরেছি h2, তাহলে এর আয়তন কত? এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার মানে 3x তার হোল স্কোয়ার ইন্টু h1। আর এর আয়তন কত? এর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার মানে 4x এর হোল স্কোয়ার ইন্টু h2। এই যে আয়তন এর অনুপাতটা কিন্তু দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে কত? 9/8, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। দেখো পাইটা তো কেটেই যাচ্ছে, তাহলে এখানে দেখো 9x স্কোয়ার ইন্টু h1, এই 3টা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে 16x স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু 9/8, ঠিক আছে। তাহলে দেখো এখানে 9 আর 9 কেটে যাচ্ছে, 8 দুগুণে 16 কেটে যাচ্ছে, আচ্ছা এক্স স্কোয়ারও কেটে গেল, তাহলে পড়ে থাকছে তোমার h1/h2। এদিকে দেখো 3-এর 2 আছে, ওদিকে গেলে হয়ে যাবে 2-এর 3, ঠিক আছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে তাদের উচ্চতার যে অনুপাত সেই অনুপাতটা হয়ে যাবে 2:3, ঠিক আছে। নিজের মতো করে তোমরা ভাষাগুলোকে ব্যবহার করবে, ভাষাগুলোকে দেবে। আমি ক্যালকুলেশনটাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো তারপরের যে কোশ্চেনটি আছে আমরা দেখে নিই। দেখো এটা হচ্ছে 7 নাম্বার, মানে শেষ কোশ্চেন। আচ্ছা, ওয়াই ভেরিজেস এক্সেস কিউ, ওয়াই এর বৃদ্ধি, ঠিক আছে। ওয়াই এর বৃদ্ধি হচ্ছে কিভাবে? 8:27 এইভাবে। তাহলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে? তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে ওয়াই সমান তুমি লিখতে পারো কে ইন্টু এক্সেস কিউ, ঠিক আছে। 1 নাম্বার দিয়ে পরে তুমি এখানে লিখলে যে কে ইকুয়াল টু কি? অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। বা তুমি লেখো কে হলো, এভাবে তুমি লিখে নিতে পারো যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখন দেখো ওয়াইটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ওয়াই যখন 8 ছিল, মানে এরকম ধরতে পারো যে যখন ধরো 8k1 ছিল ওয়াইয়ের মানটা, তখন দেখবো আমরা এক্সটা ছিল ধরো, এই দেখো ওয়াইয়ের মানটি যখন ছিল 8k1 তখন ধরো এক্সটা ছিল x1, ঠিক আছে। আবার ওয়াইয়ের মানটি যখন ছিল 27k1 তখন এক্সটা ধরো পরিবর্তিত হয়ে x2 হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেয়ে যাব যে ওয়াইটা যখন 8 কত ছিল? 8k1, তখন এক্সটা ছিল x1, তাহলে k ইন্টু x1 এর কিউ, ঠিক আছে। আবার ওয়াইয়ের মানটা যখন ছিল 27k1 তখন এক্স এর মানটা ধরে দিলাম আমি x2, তাহলে এরকম। এখন এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই তাহলে তুমি পেয়ে যাবে x1 এর হোল কিউ বাই x2 এর হোল কিউ, কেটে কেটে যাবে। আর এদিকে দেখো k1 কেটে পরে হয়ে যাবে 8/27, ঠিক আছে। তার মানে x1/x2 ইকুয়াল টু, দেখো এটার ঘনমূল হয়ে যাবে 8/27, যেহেতু দিকে হোল কিউ আছে, তাহলে এর ঘনমূল করলে হয়ে যাবে 2/3। তার মানে এক্স এর পরিবর্তন কিভাবে আসছে? 2:3, এইভাবে কিন্তু এক্স এর পরিবর্তনটি
হবে। এখানে ওইটাই বলা ছিল যে এক্স এর পরিবর্তন কিভাবে হবে, কি অনুপাতে হবে, এক্স এর বৃদ্ধি আর কি কী অনুপাতে হবে, তো 2:3 এইভাবে বৃদ্ধিটা হবে আর কি। ঠিক আছে, বেশ। এরপর দেখো 4 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, 4-এর একদম 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা হচ্ছে তোমাদের 38 নাম্বার উপপাদ্য। আর যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমাদের 41 নাম্বার উপপাদ্য। তো আমার আগের অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি এই দুটি উপপাদ্য সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা চলো একদম 5 নম্বরে 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, বার্ষিক 4% অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে 4% সরল সুদে কত বছরে, মানে এখানে টিটা তোমার জিজ্ঞাসা করেছে, কত বছরে 600 টাকার, মানে এখানে পি এর মানটা দেওয়া আছে 600 টাকার সুদ, মানে এখানে আয় দেওয়া আছে 168 টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তো আমরা কি জানি, আই সমান পি গুণিত আর গুণিত টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে আয়ের মানটা আমি বসিয়ে দিচ্ছি 168, পি এর মানটা আসছে 600, আরটা দেওয়া আছে 4, টিটা আমাদের এখানে জিজ্ঞাস্য আর 100। ঠিক আছে, তাহলে 106 হচ্ছে 600। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল হয়ে যাচ্ছে 168, 6×4 = 24 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে আমরা 168কে যদি 24 দ্বারা ভাগ করে দিই তাহলে তুমি পেয়ে যাবে 7। ঠিক আছে, তার মানে এখানে যে প্রশ্ন করা হয়েছিল যে কত বছরে, তোমার বলতে হবে এখানে যে 7 বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন আমাদের মডেল অ্যাক্টিভিটি রাক্সের 2 নম্বর 5-এর 2। ঠিক আছে, 5-এর 1-একটা তো 5 নম্বর আছে, 5-এর 2-একটা তো 5 নম্বর আছে এবং উপপাদ্যগুলো তো 5 নম্বর করেই ছিল। 5-এর 2-এর যে প্রশ্নটি, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে, তাহলে এখানে আর এর মান দেওয়া আছে 5%, অবশ্যই চক্রবৃদ্ধি হারে বলা আছে, টি দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, সুদে আসলে 3528 টাকা হবে। ঠিক আছে, তো আমরা জানি যে সুদযুক্ত আসল 2 বছর পর সুদযুক্ত আসল কত হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, এটাকে বলা হয় সুদে আসল। ঠিক আছে, এটা সমান দেওয়া আছে 3528। তো এখান থেকে তোমাকে আসলটাই বের করতে বলেছে যে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকায় দাঁড়াবে আর কি। তাহলে পি এর মানটা এখানে বের করতে চেয়েছে আর কি, বের করতে বলেছে। তাহলে আর এর মানটা আমি 5 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি এর মানটা 2 দেওয়া আছে, ইকুয়াল টু 3528। তাহলে পি ইন্টু, দেখো এটা 5×20 100 কাটবে, 20 1 কে 20 আর 1 হচ্ছে 21/20। ঠিক আছে, 21/20, দেখো 20 1 কে 20, এখানে 5 একে 5 কেটেছিলাম তো, 5 একে 5 আর 5×20 100, তাহলে 20 1 কে 20 আর 1 21/20 তার হোল স্কোয়ার, তার মানে 21/20 দুটো, তাই না, ইকুয়াল টু 5 3528। তাহলে পি ইন্টু, দেখো 21 দ্বারা যদি আমি 3528কে ভাগ করে দিই তাহলে কত পাবো, 3528কে তুমি যদি 21 দ্বারা ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে 168। আবার যদি 21 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে পেয়ে যাবে 8, তাই না। তাহলে পি ইন্টু 1 বাই, এটা দেখো 400, 20 20 400 ইকুয়াল টু এখানে পেয়ে যাচ্ছ 8। তার মানে পি সমান চলে আসছে 3200, তাই না। পি সমান কত চলে আসছে, 3200। অর্থাৎ এখানে যে নির্ণয় আসল, মানে যেটা বের করতে বলেছিল আর কি, যে কত টাকা, সেই টাকার পরিমাণটা অর্থাৎ আসলের পরিমাণটা হয়ে যাবে 3200 টাকা। ঠিক আছে, তোমরা এগুলি খুব ভালো করে খাতায় লিখে স্কুলে যখন বলবে তখন জমা দেবে। ঠিক আছে, চলো আজকে পর্যন্তই।